আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। এক দল আরেক দলের বিপক্ষে বললে দেশের মানুষের কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণ জানতে চায় রাজনৈতিক দল দেশের জন্য কি করতে চায়। ঠাকুরগাঁও নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। ক্ষমতায় গেলে ধর্মের ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। প্রায় 2 যুগ পর উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলা স্কুল মাঠে তাই নেতাকর্মীদের বাদ ভাঙা উচ্ছ্বাস। দুপুর 12টার কিছু আগে সমাবেশ মঞ্চে ওঠেন তারেক রহমান। হাত নাড়িয়ে টাঙ্গন নদী তীরবর্তী জনপদকে শুভেচ্ছা জানান। নেতাকর্মীদের গগন বিদারী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। সমাবেশের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে 12 তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। আজকে আপনারা জানেন যে ধানের শীষের কোনো বিকল্প নাই। বক্তব্যের শুরুতে ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। তুলে ধরেন অবহেলিত ঠাকুরগাঁওকে বদলে দেওয়ার সুনির্দিষ্ট রূপরেখা। এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে বিকশিত করব। যে কৃষির সাথে সম্পর্কিত যত শিল্প আছে সেই সকল শিল্প কলকারখানা আমরা এই সমগ্র এলাকার মধ্যে গড়ে তুলতে চাই। উন্নয়নের এই ফিরিস্তির পাশাপাশি রাষ্ট্র মেরামতের 31 দফার ক্যানভাসে তিনি তুলে ধরলেন ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের জাদুকরী পরিকল্পনার কথা। গৃহিণী যারা আছেন, যারা ঘরে কর্তী, তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি নারীর কাছে। একই সাথে আমরা আমাদের কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাই সহযোগিতার হাত নিয়ে। কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড নামে একটি কার্ড সকলের কাছে পৌঁছে দিয়ে দিতে চাই, যেই কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা সহজে ঋণ গ্রহণ করতে পারবে। তারেক রহমান বলেন, দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে চায় বিএনপি। আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, জনগণকে সাথে নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এখন দেশকে পুনর্গঠন করতে চাই। 12 তারিখ ভোটের মাধ্যমে মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। আপনাদের সমর্থন চাচ্ছে, আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি। ফের উত্তরবঙ্গে বইল তারেক হাওয়া। ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে লাখো জনতার এই সমাবেশে এই অবহেলিত জনপদের ভাগ্যের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিলেন বিএনপি প্রধান। নেতাকর্মীরা বলছেন, আগামী 12ই ফেব্রুয়ারি ভোটের দিন ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে তারেক রহমানের এই স্বপ্নের সারথি হবেন তারা। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। রুদ্র রফিক, আরটিভি, ঠাকুরগাঁও। নির্বাচনে জয়ী হলে বিরোধী দলের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এককভাবে নির্বাচনের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, তাই সরকার গঠনের জন্য অন্য কোনো দলের প্রয়োজন হবে না। শুক্রবার দলীয় কার্যালয়ে দেয়া সাক্ষাৎকারে ঐক্য সরকারের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে দেশে কোনো বিরোধী দল থাকবে না, তবে জামায়াতে ইসলামী ভালো প্রতিপক্ষ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান। একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। বলেন, লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের দ্বারা ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হয়েছে, এমন তথ্য বিএনপির কাছে আছে বলেও জানান তিনি। দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এছাড়া রবি ও সোমবার রাজধানীতে 14টি জনসভায় তারেক রহমান অংশ নেবেন বলেও জানান তিনি। আমরা পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে সেই রাজনৈতিক দলটি পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায়। লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের দ্বারা ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানানো যাচ্ছে যে প্রতিটি
ভোট কেন্দ্রে নারী কক্ষে অবশ্যই পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে। বিএনপির নির্বাচনী ইশতেহারে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, অনেকটা স্বপ্ন ছোঁয়ার মতো হলেও সবাইকে নিয়ে সেটি বাস্তবায়ন করতে পারলে এগিয়ে যাবে দেশ। জুলাই জাতীয় সনদের সাথে সামঞ্জস্য রেখেই ইশতেহার প্রণয়ন করা হয়েছে বলে মনে করেন তারা। খান আলমের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 আর তারেক রহমানের ৩১ দফার আলোকে প্রণয়ন করা হয়েছে বিএনপির নির্বাচনী ইশতেহার, যেখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাখা হয়েছে জুলাই জাতীয় সনদের ইস্যুগুলোকে। দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই কথা বলবে। এই ইশতেহারে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। বিভিন্ন প্রফেশনালস যারা আছে তাদেরকেও এখানে আনা হয়েছে, এবং যেটি হয়েছে যে প্রান্তিক মানুষের যে স্বাস্থ্যসেবা এটি বিনামূল্যে করার জন্য এক ধরনের অঙ্গীকার করা হয়েছে। শিক্ষার ক্ষেত্রে অঙ্গীকার করা হয়েছে, এবং তরুণদের যে কর্মসংস্থান সেই বিষয়গুলোকে বিএনপি তাদের ইশতেহারে স্থান দিয়েছে। ফলে জুলাই পরবর্তী সময়ের যে প্রত্যাশা ছিল, অথবা একটি সুশাসন তৈরি করার যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশারই বেসিক্যালি একটা রিফ্লেকশন হয়েছে বিএনপির এই নির্বাচনী ইশতেহারে। বিশ্লেষকরা এটিকে স্বপ্ন ছোঁয়ার মতো দেখছেন, বলছেন বাস্তবায়ন করতে হবে সবাইকে সঙ্গে নিয়ে, তাহলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে দেশ। তাদের এই ইশতেহার কিছু কিছু জায়গায় অত্যন্ত স্বপ্নস্পর্শী, কিন্তু এই স্বপ্ন একসময় বাস্তবতাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যায়। সেই চেষ্টাটা যদি মেধার সাথে নৈতিকতার সমন্বয় ঘটে, আমি বিশ্বাস করি সম্ভব। জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া যে বিএনপি করে গেছেন, সেটার তিনি উত্তরাধিকারী হিসেবে আজকের এই ম্যানিফেস্টোতে যা বলেছেন সেগুলো তিনি চালিত করবেন। তার জন্য দরকার কিন্তু তার একটা টিম, ভালো টিম দরকার, ভালো লোক তার চারপাশে যেন থাকে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যুতে গণভোটে হায়ের পক্ষে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করেছে বিএনপি। এবার তাদের ইশতেহারেও সেটির প্রতিফলন ঘটেছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ইশতেহার যদি জুলাই সনদের সাথে কোনো জায়গায় স্ববিরোধী হয়, তাহলে সেটা বিএনপির জন্য ক্ষতিকর হবে। ফলে এটাই স্বাভাবিক যে ইশতেহারে যেই জায়গাগুলোতে ঐক্যমত হয়েছে এবং ইশতেহার সংস্কারের জন্য যে জায়গাগুলো নির্ধারণ করেছে, বিএনপি গণমানুষের সমর্থন পেতে হলে সেই জায়গাগুলোকে স্পর্শ করবে, এবং তাই তারা বলেছে। লিখিত ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি নির্বাচিত হয়ে মাঠে বাস্তবায়ন করলেই এর যথার্থতা প্রমাণ হবে বলে অভিমত বিশ্লেষকদের। লং টার্ম পজিটিভ ইফেক্ট অনেক 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 বড় হবে ইনশাআল্লাহ। খান আলামিন, RTV, ঢাকা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অসৎ নেতৃত্বের কারণে দেশের ভাগ্য বদলায়নি। নির্বাচিত হলে ধর্ম জাতের ভিত্তিতে দেশকে বিভক্ত করবে না তার দল। হবিগঞ্জের নিউফিল্ড মাঠে জনসভায় এসব কথা বলেন তিনি। গণভোট প্রসঙ্গে তুলে তিনি বলেন, হ্যাঁ ভোট বিজয়ী হলে পুরানা পচা রাজনীতি চরিত্র চিত্র পাল্টে যাবে। পরে নিজ জেলা মৌলভীবাজারের কুলাউড়া নবীচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে আমির প্রতিশ্রুতি দিয়ে বলেন, ক্ষমতায় গেলে সবার জন্য সমান আইন করবে জামায়াত। এরা জনগণের টাকা চুরি করেছে, তারা বড়লোক হয়েছে, দেশে সাহস করে নাই অথবা দেশটাকে পছন্দ হয় নাই, এই জন্য পরিবার শুদ্ধ টাকা শুদ্ধ বিদেশে পাঠিয়ে দিচ্ছে। আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি, আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচার গণসংযোগে জমে উঠেছে রাজধানী ঢাকার বিভিন্ন আসন। নির্বাচনী পথসভা, উঠান বৈঠক, মিছিল সহ নানা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের কাছে ভোট চেয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সকাল থেকে বিএনপি, জামায়াত, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের প্রার্থীরা গণসংযোগ করেছেন। নির্বাচিত হলে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার তাদের। সেই সাথে নাগরিক সমস্যা সমাধানেও শোনাচ্ছেন আশার বাণী। এদিকে অনেকে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে তুলছেন অভিযোগ, পাল্টা অভিযোগও। প্রত্যেককে আহ্বান জানাবো, ন্যায় এবং ইনসাফের পথে ভোটদানের মাধ্যমে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করে দুনিয়াকে সুন্দর এবং জান্নাতে একটি পরিবেশ দেওয়ার জন্য আমাদের দেশকে নিয়ে কি পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করবে, সেটার মাধ্যমে আমি মনে করি যে মানুষ দুটো বিষয়কে গুরুত্ব দিয়ে দেখে এবং মানুষ সিদ্ধান্ত নেয়। আর বিশেষ করে ঢাকা 4 হচ্ছে ঢাকা রাজধানীর একটা আসন,
অথচ এখানের মানুষ সুবিধা বঞ্চিত, অবহেলিত, তারা এরও পরিবর্তন চায়। এজন্য আমরা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। দর্শক, নির্বাচনী প্রচারের খবর জানাতে ঢাকা ৬ আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, প্রার্থীরা ভোটারদের কেমন সমর্থন পাচ্ছেন জানাবেন। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো অভিযোগ আছে কিনা, তাছাড়া কি বলছেন ভোটাররা, বিস্তারিত জানাবেন। নীরা, আসলে প্রার্থীরা কিন্তু সবাই বলছেন তারা সকল ভোটারদের সাড়া পাচ্ছেন। আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন ধরনের তারা প্রচার চালাচ্ছেন। বিশেষ করে যখন তারা লিফলেট বিতরণ করছেন তখন কিন্তু আমরা দেখছি যে তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, এলাকার কী ধরনের সমস্যা রয়েছে সেগুলো জানার চেষ্টা করছেন, পাশাপাশি কী ধরনের কাজ তারা করতেছেন সেই বিষয়গুলো তুলে ধরছেন। এবং তাদের যে লিফলেট, সেই লিফলেটেই কিন্তু তাদের যে তারা নির্বাচিত হতে পারলে তাদের যে ইশতেহার সেগুলো কিন্তু তুলে ধরছেন। পাশাপাশি আমরা আরেকটি বিষয় দেখেছি যে যেহেতু তারেক রহমান আগামীকাল এবং পরশুদিন ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণের যে আসনগুলো রয়েছে সেখানে তিনি জনসভা করবেন, যার ফলে কিন্তু আজকে প্রার্থীরা বেশিরভাগ সকালের অংশে তেমন প্রচারে বের হয়নি। আগামীকাল এবং পরশুদিনের সমাবেশকে কেন্দ্র করে তারা প্রস্তুতি নিচ্ছেন, কর্মীদের সঙ্গে কথা বলছেন, অনেকে উঠান বৈঠক করছেন, অনেকে আবার বিকালের অংশে কিন্তু তারা বের হবেন এবং প্রচার চালাবেন। সব মিলিয়ে বলা চলে যে এলাকার যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর সমাধানেই তারা মূলত কাজ করতে চান নির্বাচিত হতে পারলে। এবং পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কিন্তু দুই পক্ষের অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী এবং 11 দলীয় জোটের প্রার্থী দুইজনে কিন্তু দুইজনকে দোষারোপ করছেন, একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তারা তুলছেন। কেউ আবার সেই অভিযোগগুলো লিখিত আকারে নির্বাচন কমিশনে জমা দিচ্ছেন। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলেও তাদের অভিযোগ রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকা 6 থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী সংবাদে হয়তো আরেকটি আসনের খবর আমরা পৌঁছে দেব। নীরা। জি সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচনী প্রচারে আরও খবর জানাতে ঢাকা 12 আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, নির্বাচনী প্রচারণার শেষ সময়ে এসে প্রার্থীদের প্রচারের কৌশল ধরনের কোনো পরিবর্তন দেখছেন কিনা, এছাড়া আরও জানাবেন ভোটারদের সাড়া কেমন পাচ্ছে তারা। নীরা, আপনাকে আসলে জানিয়ে রাখি যে আমার সহকর্মী সাকিব জি ঢাকা দক্ষিণের যে প্রচার থেকে যেটি জানাচ্ছিলেন, আমি সকাল থেকে কিন্তু উত্তরের কয়েকটি আসনে আমরা গিয়েছি। বলা যায় যে প্রচারের যে শেষ মুহূর্তে কিন্তু প্রার্থীরা ভোটারদের মন কিন্তু সর্বোচ্চ জয় করার চেষ্টা করছেন। কারণ হচ্ছে এর মধ্যে 11 দলীয় জোট, পাশাপাশি বিএনপির যেই নির্বাচনী যে ইশতেহার দিয়েছেন, এখন প্রার্থীরা কিন্তু সেই ইশতেহারের অংশটি কিন্তু ভোটারদের তারা বোঝানোর চেষ্টা করছেন যে তারা যদি বিজয়ী হন তাহলে তারা এই যে ইশতেহারের যেই বিষয়গুলো তারা দিয়েছেন জনগণের কল্যাণে সেটি কিন্তু তারা বাস্তবায়ন করবেন। পাশাপাশি ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে বিগত 15 বছর কিন্তু তারা তাদের যেই নাগরিক যে অধিকার, ভোটার অধিকার, সেটি কিন্তু তারা প্রয়োগ করতে পারেন। তো এবার তারা আসলে সেই সুযোগটি পেয়েছেন আর সেই সুযোগটি তারা হাতছাড়া করতে চান না। তারা যেটি বলছেন যে এবার এমন একজন ব্যক্তিকে তারা নির্বাচিত করতে চান যে যাদের দ্বারা আসলে সন্ত্রাস, চাঁদাবাজি, পাশাপাশি জনগণের কল্যাণে কাজ হবে এমন ব্যক্তিকে তারা কিন্তু নির্বাচিত করতে চান। পাশাপাশি আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি, যখন প্রার্থীরা যখন মাঠে যাচ্ছেন একে অপরের বিরুদ্ধে কিন্তু একটি অভিযোগ দিচ্ছেন। পাশাপাশি 11 দলীয় জোটের প্রার্থীরা কিন্তু বিএনপির বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন যে তাদের পোস্টার কিন্তু ছিঁড়ে ফেলা হচ্ছে। পাশাপাশি বিএনপির যেই প্রার্থী, আমি একটি আসনে গিয়েছি, তারা কিন্তু আবার জামাত সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ দিয়েছেন। দুই পক্ষই কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি আমাদের এটি তারা দুই পক্ষই কিন্তু নির্বাচন কমিশনের কাছে কিন্তু তাদের লিখিত আকারে কিন্তু সেটি কিন্তু জানাচ্ছেন। তো আমি যদি মাঠের যদি প্রশাসনের যেই ভূমিকা নিয়ে যদি আপনাকে বলে থাকি, যে এখন পর্যন্ত দুই পক্ষের পক্ষ থেকে কিন্তু প্রশাসনের পক্ষে এবং বিপক্ষে কোনো প্রকার বিরূপ মন্তব্য কিন্তু তারা করেনি। তারা যেটি বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড কিন্তু সেটি এখন পর্যন্ত কিন্তু তারা ঠিক আছেন। তবে শেষ মুহূর্তে তারা কিন্তু ভোটারদের মন জয় করার জন্য চেষ্টা করছেন যে 12 তারিখ তারা এমন একজন প্রতিনিধি একার সাথে দেখতে চান যেই কৌশলটি অবলম্বন করে ভোটাররা তাদের ভোট দেবেন, সেটি কিন্তু চেষ্টা করছেন প্রত্যেকটি আসনের এমপি কিন্তু প্রার্থীরা। তো এই ছিল ঢাকা 12 আসন থেকে আমার কাছে সর্বশেষ। নীরা। বিলাল, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ঠিক নেই।
বলে অভিযোগ করেছেন 11 দলীয় জোট সমর্থিত এবং ঢাকা 11 আসনে এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম। বলে নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। সকালে রাজধানী মহানগর প্রজেক্ট এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে এসব অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন তার আসনে 11 দলীয় জোটের কর্মী সমর্থকদেরকে হুমকি এবং ব্যানার ফেস্টুন নামিয়ে ফেলা হচ্ছে। এ বিষয়ে ইসিতে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা সন্তুষ্ট নই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, কারণ ইলেকশন কমিশন এবং প্রশাসন তারা নিরপেক্ষ আচরণ করছে না। কিন্তু দেশের পরিস্থিতি বা সামগ্রিক কারণে নির্বাচন প্রয়োজনীয় এবং এটার জন্য আসলে আমাদেরকেই এবং সাধারণ জনগণকেও এটা দায়িত্বশীল আচরণ ভূমিকা নিতে হবে 12ই ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে? সংবিধান আর বাস্তবতার টানাপোড়েনে দেখা দিয়েছে এমন সাংবিধানিক প্রশ্ন। আগে স্পিকার শপথ পড়ালো, এবার সাবেক স্পিকারের পদত্যাগ ও ডেপুটি স্পিকার কারাগারে থাকায় সেই সুযোগও থাকছে না। সমাধানে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি ও সিইসির কথা জানিয়েছেন আইন উপদেষ্টা। নির্বাচন ও আইন বিশেষজ্ঞরা বলছেন বর্তমান পরিস্থিতিতে বিকল্প ব্যক্তিদের দিয়ে শপথ পড়াতে আইনি কোনো জটিলতার সম্ভাবনা নেই। সাদিয়া কানিজের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিত হবার পর দেশ সেবার ব্রত নিয়ে শপথ বাক্য পাঠ করে তবেই দায়িত্বভার গ্রহণ করেন সংসদ সদস্যরা। সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর দায়িত্ব বিদায়ী স্পিকারের। তবে 24-এর গণঅভ্যুত্থানের পর 2 সেপ্টেম্বর স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এখন কারাগারে। এমন পরিস্থিতিতে সংসদ সচিবালয় এ বিষয়ে মতামত চেয়ে সংসদ বিষয়ক উপদেষ্টার কাছে নথি পাঠালে শপথ পাঠ করানো নিয়ে দেখা দেয় সাংবিধানিক প্রশ্ন। তবে গত বৃহস্পতিবার আইন উপদেষ্টা জানিয়েছেন সংবিধানের আলোকে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি শপথ পড়াতে পারবেন, আর সেটি সম্ভব না হলে প্রধান নির্বাচন কমিশনারই শপথ পাঠ করাবেন। প্রধান বিচারপতি হতে পারেন, আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। বিশেষজ্ঞরা বলছেন প্রধান বিচারপতি বা সিইসির শপথ পড়াতে কোনো বাধা নেই। পরবর্তীতে সাংবিধানিক কোনো জটিলতায়ও পড়তে হবে না। সেইগুলো যদিও আমাদের কনস্টিটিউশনাল প্র্যাকটিসের মধ্যে নাই, কিন্তু এই ধরনের জরুরি পরিস্থিতিতে সেটা খুব আনইউজুয়াল হবে না। সংবিধানে যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন ফলো করার সুযোগ আমাদের সামনে আছে এবং একই সঙ্গে যেহেতু আমাদের প্রেসিডেন্সও আছে এই ধরনের পরিস্থিতি ওভারকাম করার, সেহেতু দুদিক থেকে বিচার করলে আমার মনে হয় না যে এই শপথজনিত কারণে কোনো সাংবিধানিক জটিলতা ভবিষ্যতে তৈরি হওয়ার সম্ভাবনা নাই। এবার সংসদ নির্বাচনের সঙ্গে যুক্ত হয়েছে গণভোটও। হ্যাঁ ভোট বিজয়ী হলে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ। সেই পরিষদের সদস্যদেরও শপথ পড়াতে পারবেন একই ব্যক্তি। এর আগে আমাদের কিন্তু 91-এ প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াইছিলেন, উনি শপথ পরিচালনা করেছিলেন। তার মানে আমাদের এক্সাম্পল আছে যে সংসদ না থাকলে স্পিকার ডেপুটি স্পিকার না থাকলেও যে সংসদ সদস্যদের শপথ পড়ানোর বিষয়টা। রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি নাকি নির্বাচন কমিশনার, কে পাঠ করাবেন শপথ, চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে এখন দেশ। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।